আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তাতে আমাদের সমাজের কিছু বাস্তব রূপ তুলে ধরা হয়েছে। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা সফল হয়ে গেলে তাদের শেকড় ভুলে যায়। তারা ভুলে যায় যে তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে অনেক মানুষের অবদান রয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষ কখনো ছোট হয় না, বরং স্রষ্টা এবং অন্য মানুষের চোখে আরও বড় হয়। এমনই একটা গল্প নিয়ে তৈরি মুভি থ্যাংক ইউ। নাগা চৈতন্য অভিনীত মাস্টারপিস এই মুভিটি 2022 সালে তেলেগু ভাষায় মুক্তি পায়। তাহলে চলুন দেরি না করে চলে যাই মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা প্রিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। প্রিয়া প্রেগন্যান্সি টেস্ট করছিল আর সেটা পজিটিভ আসে। প্রিয়া খুব টেনশনে পড়ে যায়। প্রিয়া তার আন্টি সেলিজাকে ফোন করে। এরপর প্রিয়া তার আন্টির সাথে একটা ক্যাফেতে দেখা করতে যায়। আন্টি দেখে প্রিয়া কাঁদছে। প্রিয়াকে জিজ্ঞেস করলে সে বলে আমি প্রেগনেন্ট। যা শুনে সেলিজা আন্টি অনেক খুশি হয়। সে জিজ্ঞেস করে অভিকে জানিয়েছো? প্রিয়া বলে না। আসলে প্রিয়া অভি নামের একটি ছেলেকে ভালোবাসতো আর তারা লিভ ইন রিলেশনে ছিল। প্রিয়া অভিকে বলেনি কারণ তার মনে হচ্ছিল সে এই বাচ্চাটা মেনে নেবে না। প্রিয়াকে কাঁদতে দেখে আন্টি বলে তুমি বসো, আমি কফি নিয়ে আসি। তারপর ঠান্ডা মাথায় চিন্তা করি যে কি করা যায়। আর প্রিয়া একা একা বসে পুরনো কথা ভাবতে থাকে। আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। 2011 সাল। প্রিয়া এয়ারপোর্টে আসে অভিরাম নামের একটি ছেলেকে রিসিভ করতে। ছেলেটি প্রথমবারের মতো ইন্ডিয়া থেকে নিউ ইয়র্কে এসেছিল একটি কোম্পানিতে চাকরি করার জন্য। যে কোম্পানিটি ছিল সেলিজার আন্টির স্বামী রাওয়ের। আর রাও আঙ্কেলের কথাতেই প্রিয়া অভিকে রিসিভ করতে এসেছিল, কিন্তু অভিকে সে তখনও চিনত না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অভি আসে না। প্রিয়া আশেপাশে তাকাতেই একটা ছেলেকে দেখতে পায় যে বাচ্চাদের মতো খেলনা ঘোড়ায় উঠে বসে আছে। আর তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে খুবই আনন্দিত। ছেলেটির এই ছেলে মানুষই প্রিয়ার খুব ভালো লাগে এবং সে তাকিয়ে থাকে। আর ছেলেটি প্রিয়ার হাতের নাম লেখা বোর্ডটি দেখে হাতের ইশারায় বলে সেই অভি। আর তখন সেখানে রাও আঙ্কেল আসে অভি আর প্রিয়াকে নিয়ে যাবার জন্য। রাও আঙ্কেল বলে আজ তোমার চাকরির ইন্টারভিউ আছে, তুমি তৈরি থেকো। রাও আঙ্কেল ইন্ডিয়া থেকে লোকজন নিয়ে এসে এখানে চাকরির ব্যবস্থা করত। তার একটা এজেন্সির ব্যবসা ছিল আর টাকার বিনিময়ে সে লোকজনকে এই দেশে এনে চাকরি দিত। অভি রাও আঙ্কেলকে ধরেই এই দেশে এসেছিল। গাড়ি দিয়ে যেতে যেতে অভি বলে আঙ্কেল আপনার যে টাকাটা পাওনা ছিল সেটা আমি ধীরে ধীরে চাকরি করে পরিশোধ করে দেব। আসলে অভি তার পুরো টাকাটা এখনও রাও আঙ্কেলকে দিতে পারেনি। রাও বলে কোনো সমস্যা নেই, তোমার সময় মতো তুমি দিও। এরপর তারা অভির জন্য যে বাড়িটা ঠিক করে রেখেছিল সেখানে আসে। অভিকে নামিয়ে দেওয়ার সময় প্রিয়া মুগ্ধ চোখে শুধু অভিকেই দেখতে থাকে। এরপর থেকে প্রিয়া অভির সাথে মিশতে শুরু করে। প্রিয়া সব কিছুতেই অভিকে সাহায্য করতে থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় আর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। প্রিয়া অভিকে ভালোবাসতে শুরু করে, কিন্তু অভি সবসময় কিছুটা আলাভোলা আর অন্যমনস্ক থাকে। সে সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত, যা প্রিয়াকে অভির প্রতি আরও বেশি আকর্ষণ করত। অভি একটা অ্যাপ নিয়ে অনেক দিন ধরেই কাজ করছিল আর সবসময় সে এই অ্যাপের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। একদিন অভি প্রিয়াকে এই অ্যাপের ব্যাপারে খুলে বলে। সে বলে ধরো কেউ যদি অ্যাক্সিডেন্ট করে অথবা পড়ে গিয়ে কোনো আঘাত বা চোট পায়, তবে মোবাইলে ছবি তুলে এই অ্যাপের মাধ্যমে সাথে সাথেই তা এক্সরে করা যাবে। আর তারপর অ্যাপটি সাজেস্ট করবে যে কোন ডাক্তারের কাছে যেতে হবে এবং কি কি ওষুধ খেতে হবে। তাছাড়াও এই অ্যাপটি ব্লাড স্যাম্পল স্ক্যান করে বলে দিতে পারবে কোনো সমস্যা অর্থাৎ ডায়াবেটিস, থাইরয়েড ইত্যাদি অসুখ হয়েছে কিনা। অভির অ্যাপের ডিটেল শুনে প্রিয়ার খুব ভালো লাগে। এই অ্যাপটি যদি সত্যিই তৈরি করা যায় তাহলে মানুষের কাছে ভীষণ জনপ্রিয়তা পাবে। অভি এই অ্যাপটি সম্পর্কে রাও আঙ্কেলকে বলে সে কিছুটা বিরক্ত হয় আর বলে এখন এসব নিয়ে ভাবা বাদ দিয়ে চাকরিটা ঠিক মতো করো, তারপর এসব নিয়ে মাথা ঘামিও, কারণ 6 মাস পর তোমার ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। রাও আঙ্কেল চাইলেই অভির জন্য ইনভেস্টর জোগাড় করে দিতে পারত, কিন্তু তা তিনি করে দেন না। আর তাতে অভি অনেক মনক্ষুণ্ণ হয়। অন্যদিকে প্রিয়া তার পরিচিত কিছু ইনভেস্টরের সাথে অভির পরিচয় করিয়ে দেয়। অভি তার অ্যাপটি তাদের দেখালে তারা সেটা অনেক পছন্দ করে এবং অভিকে অ্যাপটি ডেভেলপ করতে বলে। কিন্তু অভির কাছে এত টাকা ছিল না, তাই সে আবারও ফান্ডিংয়ের জন্য রাও আঙ্কেলের কাছে যায়। কিন্তু এবারও রাও আঙ্কেল অভিকে রিজেক্ট করে দেয়। তিনি বলেন অ্যাপটি ডেভেলপ করার পর যদি ইনভেস্টর না করে দেয় তখন কি হবে। এবার অভি অনেক রেগে যায় আর রাও আঙ্কেলের অফিস থেকে বেরিয়ে আসে। আর প্রিয়াকে বলতে থাকে এই লোক আমাকে কোনো সাহায্যই করবে না, কারণ এখানে তো তার কোনো লাভ নেই, তিনি তো কোনো পার্সেন্টেজ পাচ্ছেন না। প্রিয়া অভিকে অনেক কষ্টে শান্ত করে আর বলে রাও আঙ্কেল তোমার ভালো চান আর তাই তিনি তোমাকে এই কথা বলেছেন। তিনি চান না তোমার রেডি করা চাকরিটা বাদ দিয়ে তুমি কোনো রিস্ক নাও। প্রিয়া আরও বলে ঠিক আছে, আমি আমার সেভিংস থেকে তোমাকে টাকা দেব, তুমি কাজ শুরু করো। খুশিতে অভি প্রিয়াকে জড়িয়ে ধরে আর তারপর অভি তার কাজ শুরু করে দেয়। আর দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায় আর অভির অ্যাপটিও সম্পূর্ণ তৈরি হয়ে যায়। এরপর অ্যাপটি অভি ইনভেস্টরদেরকে দেখায়। তারাও অ্যাপটি অনেক পছন্দ করে কারণ অ্যাপটি সত্যিই কাজের ছিল।
এবং তারা ডিল ফাইনাল করে অভিকে টাকা দিয়ে দেয়। আর চেকটা নিয়ে অভি সোজা চলে যায় প্রিয়ার কাছে। অভি চেকটা প্রিয়াকে দেখালে প্রিয়ার মন খারাপ হয়ে যায় এবং সেভাবে অভি তার টাকাটা ফেরত দিতে এসেছে। অভি যেন প্রিয়ার মনের কথা বুঝতে পারছিল, তাই সে বলে, তোমাকে এই টাকা আমি ফেরত দিতে চাই না, আমি তো শুধু সারা জীবনের জন্য তোমার হতে চাই। আর তারপর তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। ধীরে ধীরে সম্পর্কটা অনেক বেশি গাঢ় হয় আর একসময় তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে যায়। তারপর অভির অ্যাপটা সফলতার সাথে এগিয়ে যেতে থাকে আর অভির অ্যাপটি শেয়ার মার্কেট প্রাইসও অনেক দ্রুত বাড়তে থাকে। অভির সাথে সাথে এই অ্যাপটি তৈরির প্রথম থেকে যারা যারা ছিল তারাও খুব খুশি ছিল, কারণ তাদের সবার পরিশ্রম এতদিনে সফলতা পেয়েছে। অন্যদিকে প্রিয়া আর অভির সম্পর্ক আরও গভীর হচ্ছিল আর তারা একটা বাড়িতে লিভ ইন রিলেশনে থাকা শুরু করে। ধীরে ধীরে অভির অফিস বড় হতে থাকে আর তার এমপ্লয়ের সংখ্যাও বাড়তে থাকে আর অভি তার কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। অভির কোম্পানি যত বড় হচ্ছিল তার অহংকারও তত বাড়ছিল। এতদিন যাদের সাথে বন্ধুর মতো মিশে কাজ করছিল তাদের সাথে সে বসের মতো ব্যবহার করতে শুরু করে। কোম্পানির সফলতার পার্টিতে সবাই যখন বোর্ডে উই ডিজিট লিখে রেখেছিল, অভি তখন সেটা মুছে উইয়ের জায়গায় আই লিখে দেয়। অর্থাৎ এই অ্যাপটি তৈরি এবং কোম্পানি দাঁড় করানোর পুরো ক্রেডিট সে আর কাউকে নয়, শুধু নিজেকেই দিচ্ছিল। এবং শুরু থেকে অভির সাথে যারা কাজ করছিল তাদের থেকেও সে দূরে সরে যেতে থাকে। আর এই পুরো ব্যাপারটাই প্রিয়া লক্ষ্য করছিল, কারণ সে তো অভির এই ইনোসেন্ট স্বভাবের প্রেমেই পড়েছিল। যারা কোম্পানির শুরু থেকে অভির সাথে কাজ করছিল তারা একদিন অফিসে এসে জানতে পারে তাদের টার্মিনেট করে দেওয়া হয়েছে। তাছাড়াও যারা অনেক দিন ধরে এই কোম্পানিতে কাজ করছে তাদের স্যালারিও বাড়ানো হচ্ছিল না। তাদের মধ্যে একজন এমপ্লয়ি স্যালারি বাড়ানোর ডিমান্ড করে, কারণ গত 5 বছর ধরে কোম্পানির সফলতা আকাশচুম্বী হলেও তাদের বেতন 1 টাকাও বাড়েনি। যার উত্তর অভি টিটকারির সুরে বলে, তুমি যে গাড়িটা চড়ছো আর তোমার বাচ্চা যে দামি স্কুলে যাচ্ছে এই সব কিছুই আমার টাকায় হচ্ছে। তোমরা তো হচ্ছে এই ওয়ান টাইম বোতলের মতো যা একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়। অভি আরও বলে, যদি তোমাদের না পোষায় তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো। এই সব কিছু দেখে প্রিয়া ভীষণ শকড হয়ে যায়। এটা কোন অভি? এই অভিকে তো প্রিয়া চেনে না। আর ধীরে ধীরে প্রিয়ার সাথেও অভির দূরত্ব বাড়তে থাকে। অভি এতটাই ব্যস্ত থাকতো যে একসাথে বসে খাওয়ার সময় তাদের হতো না। আর তাছাড়াও দিন দিন অভি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল। অল্পতেই সে অনেক বেশি রেগে যেত আর রিয়েক্ট করতো। একদিন প্রিয়া অভিকে বলে, তুমি অনেক বদলে গেছো, কিন্তু অভি প্রিয়ার কথা তেমন গুরুত্ব দেয় না। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। শেলিজা আন্টি কফি নিয়ে আসে। প্রিয়া আসলে ভয় পাচ্ছিল বাচ্চার কথাটা অভিকে বলতে, কারণ অভি অনেক বদলে গিয়েছিল। সে হয়তো এই বাচ্চাকে একসেপ্ট করবে না। শেলিজা আন্টি প্রিয়াকে বলে, তুমি অভিকে সব জানাও আর তারপর তুমি তোমার ডিসিশন নাও। প্রিয়া মনে অনেক দ্বিধা নিয়ে অভির কাছে অফিসে আসে। অভি তখনও কাজে ব্যস্ত ছিল। প্রিয়া বাইরে দাঁড়িয়ে চিন্তা করছিল কি করবে। আর তখন সেখানে সে রাও আঙ্কেলকে দেখতে পায়। সে রাও আঙ্কেলকে জিজ্ঞেস করে, আরে আঙ্কেল, আপনি এখানে? রাও আঙ্কেল জানায়, অভির কাছে একটা প্রয়োজনে এসেছিলাম। আসলে রাও আঙ্কেলের এজেন্সির মাধ্যমে আসা কিছু লোক এখনও কোথাও চাকরি পায়নি আর তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। তাই তারা রাও আঙ্কেলের অফিসে এসে হইচই করে। রাও তার পরিচিত সবখানে যোগাযোগ করে এদের চাকরি দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। তাই তিনি অভির কাছে এসেছিল। অভি তার শেষ ভরসা, যদি অভি এদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে সেজন্য। সব শুনে প্রিয়া বলে, কোনো সমস্যা নেই আঙ্কেল, আমি অভির সাথে কথা বলছি। প্রিয়া অভির রুমে ঢুকে দেখে অভি একটা মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছে। প্রিয়া বলে, অভি, রাও আঙ্কেল এসেছে তোমার সাথে কথা বলার জন্য। অভি বলে, উনি এখানে কেন এসেছে? প্রিয়া বলে, কয়েকজন লোককে চাকরি দেওয়ার জন্য। যা শুনে অভি অনেক রেগে যায় আর জোরে জোরে বলতে থাকে, যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল তখন উনি আমাকে কোনো সাহায্য করেননি, আর এখন এসেছেন আমার সাহায্য নেওয়ার জন্য? আমি কাউকে কোনো সাহায্য করতে পারবো না। প্রিয়া অনেক রিকোয়েস্ট করে, প্লিজ অন্তত একবার উনি কি বলেন সেটা শোনো। কিন্তু অভি প্রিয়ার কোনো কথা শোনে না আর মিটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রিয়া মন খারাপ করে বেরিয়ে আসতে আসতে ভাবছিল এখন রাও আঙ্কেলকে সে কী জবাব দেবে, কিন্তু বেরিয়ে এসে দেখে রাও আঙ্কেল আগেই চলে গিয়েছে। অভি কথাগুলো এত জোরে জোরে চিৎকার করে বলছিল যে তিনি বাইরে থেকে সবই শুনতে পেয়েছিলেন। রাও আঙ্কেল মন খারাপ করে অভির অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিল। তাকে ভীষণ হতাশ লাগছিল। এরপরের সিনে আমরা দেখি অভি যে ডিলটা ফাইনাল করতে গিয়েছিল সেটা সাকসেসফুল হয়েছে। তাই সে খুশি মনে বাড়ি ফিরে আসে আর এসে দেখে প্রিয়া ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বসে আছে। অভি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? প্রিয়া বলে, তুমি আজ রাও আঙ্কেলের সাথে যে ব্যবহার করেছো তারপর আর তোমার সাথে থাকা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। তুমি আর আগে সে অভি নেই যাকে আমি ভালোবেসেছিলাম। তুমি রাও আঙ্কেলের সাথে দেখাও করনি, তার কি সমস্যা সেটাও জানতে চাওনি। এই অভিকে আমি চিনি না। তুমি সাফল্যের নেশার স্বার্থপর আর অহংকারী হয়ে গেছো। তোমার মধ্যে আমার জন্য বা অন্য কারোর জন্য কোনো ইমোশন বেঁচে নেই। প্রিয়ার কথায় অভি অনেক রেগে যায়। প্রিয়া আর অভি যখন কথা বলছিল তখন প্রিয়ার ফোনে একটা কল আসে আর সে জানতে পারে রাও আঙ্কেল আর বেঁচে নেই। প্রিয়া কাঁদতে কাঁদতে অভিকে বলে রাও আঙ্কেল হার্ট অ্যাটাকে মারা গেছেন। যা শুনে অভি সামান্য অবাক হয়। তাকে দেখে মনে হয় সে বেশি কষ্টও পায়নি।
প্রিয়া বলে, তুমি আজ রাও আঙ্কেলের সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না। যদি তুমি আজকে তাকে সাহায্য করতে তাহলে হয়তো সে বেঁচে থাকতো। প্রিয়া কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। আর তখনই অভির ফোনে কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টরের ফোন আসে। অভি ফোন রিসিভ করলে ইনভেস্টর বলে, অভি আমি ভীষণ দুঃখিত, রাওয়ের মৃত্যুটা সত্যি ভীষণ দুঃখজনক। খুব ভালো মানুষ ছিলেন তিনি, আর তার অনুরোধেই আমি তোমাকে বিশ্বাস করে তোমার অ্যাপে ইনভেস্ট করেছিলাম। যা শুনে অভি তো পুরাই শকড হয়ে যায়। ইনভেস্টর লোকটি আরও বলে, তার মতো একজন মানুষ তোমার পাশে ছিল বলেই তুমি আজ এত প্রফিট কামাচ্ছ, আর তুমি আজ এত সফল। ইনভেস্টর ফোন রেখে দেওয়ার পর আমরা দেখি অভি একদম স্তব্ধ হয়ে গেছে। তার মানে কোম্পানি শুরু করার জন্য ইনডাইরেক্টলি রাও আঙ্কেলই ফান্ডিংয়ের ব্যবস্থা করেছিল। অভির ভীষণ অনুশোচনা হতে থাকে আর তার ভীষণ কষ্ট হতে থাকে। এটা সে কী করেছে, যে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তাকেই কেনা সে ফিরিয়ে দিয়েছে। অভি অস্থির হয়ে যায় আর তার বুকে ব্যথা শুরু হয়। অভি সোফায় বসে পড়ে আর ছটফট করতে থাকে। আর তখন সে একটা ঘোরের মধ্যে চলে যায়। আর তখন অভির ভেতর থেকে বেরিয়ে আসে আরেকটা অভি। না, অভি মারা যায়নি, এটা অভির মনের আওয়াজ বা ভালো সত্তা। কারণ অভির অবচেতন মন জানতো সে যা করছে সেটা ঠিক করছে না, কিন্তু অভির সচেতন মন সেটা মেনে নিতে পারছিল না। রাও আঙ্কেলের সত্যটা জানার পর অভি এতটাই শক্ট হয়ে গিয়েছিল যে তার ভেতর থেকে ভালো দিকটা বেরিয়ে এসেছিল। অভি বলে ওঠে, কে তুমি, কি চাও? ভালো সত্তা বলে, আমি তোমার মনের ভেতরে থাকা ভালো ভাবনা। তুমি সফল হওয়ার পর এতটাই অহংকারী আর স্বার্থপর হয়ে গিয়েছিলে যে আমি তার ভেতরে চাপা পড়ে গিয়েছিলাম। কিন্তু আজ তুমি রাও আঙ্কেলের সত্যিটা জানার পর একটু হলেও অপরাধ বোধে ভুগতে শুরু করেছিলে, আর তাই আমি তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে পেরেছি। অভি বলে, তুমি কি চাও? ভালো সত্তা বলে, তোমার এই সফলতার পেছনে যারা ছিল তাদের সাথে তুমি ঠিক কাজ করনি। আজ তোমার জন্যই তোমার সব থেকে ভালো শুভাকাঙ্ক্ষী তোমাকে ছেড়ে চলে গেছে। অভি চিৎকার করে বলে, রাও আঙ্কেল আমার জন্য মারা যায়নি, তিনি আমার জন্য এত কিছু করেছেন, সেটা যদি আমাকে বলতেন তাহলে আমিও তাকে সাহায্য করতাম। ভালো সত্তা বলে, ভালো মানুষরা কাউকে সাহায্য করলে সেটা সবাইকে বলে বেড়ায় না। তুমি আর আগে সেই অভি নেই, আর সেই জন্য প্রিয়াও তোমাকে ছেড়ে চলে গেছে। একসময় তোমার সব শুভাকাঙ্ক্ষীরা এভাবেই একে একে চলে যাবে। তুমি কি ভাবছিলে তোমার আজকের এই সফলতা শুধু তোমার জন্য এসেছে? অভি বলে, প্রিয়া আর রাও আঙ্কেল ছাড়া আর কেউ নেই আমার সফলতার পেছনে। ভালো সত্তা বলে ওঠে, তাই? একটু মনে করে দেখো, 15ই আগস্ট 2003 সাল। আর তারপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিন চলে আসে ইন্ডিয়াতে, অভিদের গ্রামে। তখন অভির বয়স মাত্র 18 বছর। অভিদের গ্রামে আজ নৌকা প্রতিযোগিতা হবে। যে দল জিতবে তাকে ট্রফি আর নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় অভিদের গ্রাম সহ আশেপাশের আরও অনেকগুলো গ্রাম অংশ নিয়েছিল। এই নৌকাবাজ প্রতিযোগিতায় অভিদের গ্রাম আজ পর্যন্ত কখনোই জিততে পারেনি। তো অভিদের গ্রামের পক্ষ থেকে অংশ নিয়েছিল সে। আসলে অভিকে জোর করেই তার বন্ধুরা অংশগ্রহণ করিয়েছিল, কারণ সে জিতলে পুরস্কারের টাকাটা দিয়ে সব বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাবে। অভির কোনো ইচ্ছা ছিল না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আর তখনই গ্রামের রাস্তায় গাড়িতে করে একটা সুন্দরী মেয়ে যেতে থাকে। তখন অভির এক বন্ধু বলে ওঠে, অভি দেখ, ওই যে চেয়ারম্যানের মেয়ে পার্বতী যাচ্ছে। অভিও পার্বতীকে দেখার জন্য জোরে জোরে নৌকা চালাতে আরম্ভ করে। একসময় অভি জিতে যায় আর গাড়ির জানালা দিয়ে পার্বতীকেও দেখতে পায়। পার্বতীও অভিকে দেখে একটা হাসি দেয়। প্রথম দেখাতেই পার্বতীকে অভির খুব ভালো লেগে যায় আর সে নৌকা থেকে নদীর পানিতে পড়ে যায়। গ্রামের সবাই মিলে অভিকে নিয়ে আনন্দ মিছিল করতে করতে চলে আসে চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান তার মেয়েকে ট্রফি নিয়ে আসতে বলে। পার্বতী ট্রফি নিয়ে আসে আর অভির হাতে তুলে দেয়। আর অভি তখন হাঁ করে শুধু পার্বতীকেই দেখতে থাকে। অভির মতো পার্বতীরও অভিকে ভালো লেগে গিয়েছিল। ধীরে ধীরে অভি আর পারোর মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারা একজন আরেকজনের টিফিন আদান প্রদান করতে থাকে। অভি খুব ভালো স্টুডেন্ট ছিল, সে সবসময় 9-এর ঘরে নাম্বার পেত। অন্যদিকে পারো প্রায় সব সাবজেক্টেই ফেল করত, আর তাই অভি পারোকে পড়াশোনায় সাহায্য করতে থাকে। অভি আর পারোর সম্পর্কটা আরও গাঢ় হতে থাকে। তারা একসাথে সুন্দর সময় কাটাতো আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। একদিন পারোর ঘর ঝাড়ু দেবার সময় কাজের মেয়ে পারো আর অভির একটা ছবি খুঁজে পায়, যেটা পার্বতী তার কাছে লুকিয়ে রেখেছিল। আর ছবিটা চলে যায় পারোর বাবার কাছে। তিনি এতে খুব রেগে যায় আর সোজা চলে যায় অভির বাড়িতে। আর সেখানে অভির মাকে ধমকায় আর বলে কালই যেন অভিকে নিয়ে সে গ্রাম ছেড়ে চলে যায়, তা না হলে অভিকে সে মেরে ফেলবে। রাতের বেলা লুকিয়ে অভি পারোর বাড়ি আসে তার সাথে দেখা করতে। পারোকে অভি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? পারো চুপ করে অভির দিকে তাকিয়ে থাকে। তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল সে অভিকে পাগলের মতো ভালোবাসে। পরের দিন সকালে অভি তার মায়ের সাথে তাদের মালপত্র নিয়ে স্টেশনে আসে। অভির মা একটা কাজে অন্যদিকে চলে যায়। অভি ট্রেনের অপেক্ষায় বসেছিল আর তখন সে পারোকে দেখতে পায়। সে একটা ব্যাগ নিয়ে দৌড়ে তার দিকেই আসছিল। পারো অভির সাথে পালিয়ে যাবার জন্য এসেছিল। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এখান থেকে তারা কোথায় যাবে, কি করবে, এসব নিয়ে তারা কথা বলছিল। পারো বলে, আমরা একই কলেজে ভর্তি হব।
অভি বলে, আমি কলেজে পড়াশোনা করলে সংসার চলবে কি করে, আমি কোনো একটা কাজ জোগাড় করে নেব। অভির কথায় পার্বতী থমকে যায় আর জিজ্ঞেস করে, তাহলে তোমার পড়াশোনা, তার কি হবে? অভি বলে, আমি তোমাকে পেয়েছি, আমার আর অন্য কিছু চাই না, তাছাড়া কিছু পেতে হলে তো কিছু ছাড়তেই হবে। পারো অভিকে ডেকে কাছে বসায় আর জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যি অনেক ভালোবাসো? অভি অবাক হয়ে বলে, অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। পারো বলে, তাহলে তুমি আমাকে ছেড়ে একা চলে যাও। অভি অবাক হয়ে বলে, এসব কি বলছো পারো? পারো বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি যদি তোমার সাথে যাই তাহলে তুমি তোমার জীবনের কোনো শখই পূরণ করতে পারবে না। আমার জন্য তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর তোমার এত সম্ভাবনা থাকার পরেও তুমি জীবনে কিছুই করতে পারবে না। এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি তোমার সাথে গেলে তুমি বদলে যাবে, আর আমি যে অভিকে চিনি সে কখনো তার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করে না। আর আমি চাই তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো। অভি অবাক হয়ে অভিমান মরা দৃষ্টিতে পারোর দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে বুঝতে পারে না। পারো আরও বলে, তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। আমি তোমার ভালোর জন্যই তোমার সাথে যাইনি। তারপর তারা দুজনই চুপচাপ বসে থাকে, তাদের চোখ ভিজে ওঠে। একসময় ট্রেন চলে আসে আর অভি তার মায়ের সাথে শহরে চলে যায়। এরপর সিন চলে আসে বর্তমানে। পারোর কথা শোনা মাত্র অভি রেগে যায়, কারণ সে মনে করত তার কাছে টাকা ছিল না বলেই শেষ মুহূর্তে পারো তাকে ছেড়ে চলে গিয়েছে। ভালো সত্তা বলে, পারো যখন তোমাকে ছেড়ে গিয়েছিল তখন তোমার বয়স কত ছিল? 18 বছর। আর তখন যদি সে তোমার সাথে চলে আসতো তাহলে তুমি তাকে বিয়ে করতে, আর তারপর সংসার, বাচ্চা কাচ্চা এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়তে। তোমার আর পড়াশোনাও হতো না, আর তুমি আজ এত বড় কোম্পানির মালিকও হতে পারতে না। অভি চুপ হয়ে যায়। ভালো সত্তা বলতে থাকে, পারো সেদিন তোমাকে টাকার জন্য নয়, বরং তুমি যেন তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো সেজন্য তোমাকে ছেড়ে গিয়েছিল। পারো তোমাকে অনেক ভালোবেসেছিল, আর তাই সে চায়নি তোমার স্বপ্ন পূরণে বাধা হতে। তোমার স্বপ্ন পূরণের জন্য সে তার ভালোবাসা ত্যাগ করেছিল, আর সেজন্যই তুমি আজ এত বড় হতে পেরেছ। তোমার একবার হলেও ইন্ডিয়াতে পারোর কাছে যাওয়া উচিত। পরের দিনে আমরা দেখি অভি ইন্ডিয়াতে যাচ্ছে, কিন্তু অভি জানতো না পারো কোথায় থাকে। তাই সে সোশ্যাল মিডিয়াতে পারোকে খুঁজতে থাকে এবং সে পারোকে একসময় খুঁজে পেয়ে যায়। পারো সোশ্যাল মিডিয়াতে একটা রান্নার চ্যানেল চালায়, আর তার পরের দিনে আমরা পারোকে দেখি। পারোর বিয়ে হয়ে গেছে আর তার 2টা মেয়েও রয়েছে। মেয়েদেরকে স্কুলে দিতে এসে পারো দেখে একটা লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পারো অভিকে চিনতে পারে না, তাই অভিকে ইগনোর করে চলে যেতে থাকে। তখন অভি পারো বলে ডাক দেয়। ডাক শুনে পারো চমকে যায় আর অভিকে চিনতে পেরে দৌড়ে অভির কাছে যায়। পারো অভিকে দেখে কোনো কথা বলতে পারছিল না। আজ কত বছর পরে তাদের দুজনের দেখা হয়েছে। তারা দুজনই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। পারো বলে, অভি তুমি এখানে? অভি বলে, তোমার সাথে দেখা করতে এসেছি। তারপর পারো অভিকে তার বাড়িতে নিয়ে আসে, সেখানে তার হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। পারো বলে, অভি তার ছোটবেলার বন্ধু। পারোর হাজব্যান্ড ছোটোখাটো একটা ব্যবসা করে। সব মিলিয়ে পারো বিবাহিত জীবনে বেশ ভালোই আছে। পারো অভির জন্য কফি বানিয়ে নিয়ে আসে। এরপর তারা গল্প করতে থাকে। অভি এতদিন কোথায় ছিল, কি করেছে ইত্যাদি। হঠাৎ পারো জিজ্ঞেস করে, তুমি এতদিন পরে এলে কেন? অভি বলে, আমার জন্য তুমি যা করেছো তা আমি কোনোদিন বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গিয়েছো, তাই তোমার প্রতি আমার অভিমান ছিল। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি আজ আমি যা হয়েছি তা শুধুমাত্র তোমার জন্যই জীবনে যা যা করতে চেয়েছি সব কিছু করতে পেরেছি। কখনো কোনো কম্প্রোমাইজ করিনি, আর তখনই তোমার সাথে দেখা করার জন্য ছুটে এসেছি। পারো নির্বাক হয়ে শুধু অভির কথাই শুনছিল। অভি বলে, আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে শুধু তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ পারো, থ্যাংক ইউ। এরপর দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর অভি জিজ্ঞেস করে, তোমার বাবার কি খবর? বাবার কথা শোনা মাত্র পারো কেমন যেন বিষণ্ণ হয়ে যায় আর বলে, ভালো আছে। অভি জিজ্ঞেস করে, কি হয়েছে? পারো বলে, সেদিন স্টেশন থেকে বাড়ি ফিরে আসার পর জানতে পারলাম বাবা সবকিছু জেনে গেছে, আর সেদিন থেকে এখন পর্যন্ত বাবা আমার সাথে আর কখনো কথা বলেনি। অভি চুপ হয়ে যায়। তার খুব খারাপ লাগলেও সে কিছু বলে না। অভি পারোর পুরো পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়ে তারপর চলে যায়। তারপরের সিনে পারো যখন কাজ করছিল তখন তার কাছে তার বাবার ফোন আসে। এতদিন পর বাবার গলা শুনে পারো অনেক ইমোশনাল হয়ে যায়। পারোর বাবা বলে, অভি আমার কাছে এসেছে আর সব বলেছে। আমি জানি তোর কোনো দোষ ছিল না, আমি তোকে মাফ করে দিয়েছি মা। 17 বছর পর বাবার কথা শুনে পারো কিছুই বলতে পারে না, শুধু 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখ থেকে। এত বছর পর বাবা মেয়েকে মিলিয়ে দিতে পেরে অভি অনেক খুশি হয়ে যায়। তারপর অভি পুরো গ্রাম ঘুরে দেখে, যেখানে তার ছোটবেলার কত স্মৃতি ইনার রয়েছে। অভি এই পুরো সময়টাই প্রিয়াকে ফোন করছিল, কিন্তু প্রতিবারই প্রিয়া তার কল কেটে দিচ্ছিল। আমরা দেখি প্রিয়া হসপিটালে, সে এখানে এসেছিল অ্যাবর্শন করানোর জন্য, যার কোনো কিছুই অভি জানতো না। অভি যখন গ্রাম থেকে ফিরে আসছিল বারবার প্রিয়াকে ফোন করতে দেখে অভির ভালো সত্তা বলে ওঠে, তুমি আবার আগের মতো হয়ে যাও, দেখবে প্রিয়া নিজেই তোমার কাছে ফিরে এসেছে। সে আরও বলে, আমাদের আরও একটা কাজ বাকি রয়ে গেছে। আর তারপর সে তার শার্টের হাতা গুটায়।
সেখানে আমরা একটা কাটা দাগ দেখতে পাই। দাগটা দেখে অভি কিছু একটা মনে করে অনেক রেগে যায় আর বলতে থাকে ওর কাছে আমি কেন যাব, ওকে আমি ঘৃণা করি। অভির কথা শুনে ভালো সত্তা মুচকি হাসে। তারপর অভি যেতে থাকে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে 2003 সাল। মাকে নিয়ে অভি গ্রাম থেকে শহরে এসে কলেজে ভর্তি হয়। কলেজে পড়ার সাথে সাথে রেলওয়ের পক্ষ থেকে হকি খেলে অভি। যদি ভালো খেলতে পারে তাহলে চাকরি পাবে আর জাতীয় দলে চান্স পাবে। আর এই হকি টিমে খেলতে এসেই তার সাথে পরিচয় হয় সার্বার সাথে। অভি সার্বার চাইতে ভালো খেলছে দেখে সার্বা অনেক রেগে যায় আর অভির হকি স্টিকটা ভেঙে ফেলে। এই হকি স্টিকটা অভির বাবার ছিল আর তাই সে রেগে গিয়ে সার্বাকে অনেক মারে আর মারতেই থাকে। আর তারপর থেকে তারা চিরশত্রু হয়ে যায়। তাদের দেখা হলে মারামারি আর ঝগড়া লেগে যেত। তারা কেউ কাকে সহ্যই করতে পারতো না। এভাবেই কেটে যায় আরও কয়েক বছর। 2006 সাল। সার্বার বাবা ছিল এমএলএ আর সেই সুবাদে সার্বাও রাজনীতি করত। আর গত 4 বছর ধরে সার্বা আর অভির ঝামেলা লেগেই রয়েছে। সার্বাদের এলাকায় মহেশবাবুর নতুন সিনেমা রিলিজ হবে আর তাই সার্বা আর তার বন্ধুরা সবাই মিলে মহেশবাবুর একটা বিশাল পোস্টার বানায়। আর তখন সার্বার এক বন্ধু এসে বলে অভি তাদের চেয়েও 5 ফুট বড় পোস্টার বানিয়েছে। যা শুনে সার্বা রাতের বেলা অভির পোস্টারটা চুরি করে আর সেটা সিনেমা হলের সামনে লাগিয়ে দেয়। পোস্টারটা সাদা কাপড়ে ঢাকা ছিল। প্রচুর আনন্দ উৎসবের মধ্য দিয়ে পোস্টারের কাপড় সরিয়ে ফেলা হয়, কিন্তু পোস্টার দেখে সবার নাচ বন্ধ হয়ে যায় আর সবাই অবাক হয়ে দেখে সেটা অভির পোস্টার। সার্বা পোস্টারের পেছনে থাকায় কিছু দেখতে পাচ্ছিল না। সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সার্বার সন্দেহ হয় আর সে সামনে এসে দেখে যে পোস্টার উদ্বোধন করেছে সেটা আসলে অভির পোস্টার। আর অন্যদিকে তখন অভির বন্ধুরা সার্বার বানানো মহেশবাবুর পোস্টারের কাপড় সরিয়ে দেয়, যা দেখে মহেশবাবুর ভক্তরা খুশিতে পাগল হয়ে যায় আর সবাই অভি করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখি সার্বা যখন অভির পোস্টার চুরি করছিল অভি তখন জেগেই ছিল, কারণ সে ইচ্ছে করেই তার নিজের পোস্টার বানিয়ে ছড়িয়ে দিয়েছিল যে সে সবচেয়ে বড় পোস্টার বানিয়েছে। আর সার্বা পোস্টার না দেখে সেটা নিয়ে যায়। অভির এই কাজে সার্বা অনেক রেগে যায় আর আবারও এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, কারণ সে অভির কাছে হেরে গেছে আর এত মানুষের সামনে অভির জন্যই তাকে অপমানিত হতে হয়েছে। সার্বা যখন কথা বলছিল যে কি করা যায় তখন সার্বার ছোট বোন চিন্নু তাকে জিজ্ঞেস করে ভাই এই অভিটাকে। সার্বা চিন্নুকে ধমক দেয় আর চলে যেতে বলে, কিন্তু চিন্নু চাইছিল অভি আর সার্বা যেন আর ঝগড়া না করে। সে যে কোনোভাবেই হোক তাদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দিতে চাইছিল আর তাই সে রাখির দিন সার্বাকে রাখি পরিয়ে সোজা চলে যায় অভির কাছে আর বলে তোমার হাতটা দাও। অভি হাত বাড়ালে চিন্নু তাকে রাখি পরিয়ে দেয়। অভি অবাক হয়ে তাকিয়ে থাকে, সে আসলে বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। চিন্নু বলে আমার টাকা দাও। অভি পকেট থেকে টাকা বের করলে চিন্নু শুধু 1 টাকা নেয়। সে যেতে যেতে বলে তোমাকে রাখি পরিয়ে দিয়েছি আর আজ থেকে তুমি আমার আরেকটা ভাই। আজকে থেকে তুমি আর সার্বার সাথে ঝগড়া করবে না। অভি জিজ্ঞেস করে কে তুমি? চিন্নু বলে আমি সার্বার ছোট বোন, আমার নাম চিন্নু, তোমাকে যা বললাম সেটা মনে রেখো। অভি মুচকি হাসে। চিন্নুর এই ছেলে মানুষই তার কাছে খুব ভালো লাগে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে অভি আবারও সার্বার সাথে মারামারি শুরু করে। চিন্নু ভেবেছিল অভি বোধহয় আর মারামারি করবে না, কিন্তু সে একদিন দেখে সার্বার নাক ফাটিয়ে বাসা ফিরছে। তা দেখে চিন্নু ছুটে যায় অভির কাছে আর বলে তুমি আবার ঝগড়া করেছো কেন? চিন্নু বলে এই নাও তোমার টাকা আর আমার রাখি আমাকে ফেরত দাও। অভি বলে তুই আমাকে রাখি পরিয়েছিস, আমি তোকে মন থেকে আমার বোন হিসেবে মেনে নিয়েছি, কিন্তু তোর অন্য ভাই বোনকে নয়। অভির কথা শুনে চিন্নু হাসে আর সেখান থেকে চলে যায়। আসলে অভির মা মারা গিয়েছিল, তাই এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল আর চিন্নুকে সে তার ছোট বোন হিসেবে মেনে নিয়েছিল। তার যে কোনো সমস্যায় তাকে সাহায্য করত, যা চিন্নুর কাছেও অনেক ভালো লাগে। এরপর দিন ছিল হকির ফাইনাল ম্যাচ। কোচ বলে আজ বেস্ট প্লেয়ার সিলেকশন করা হবে ন্যাশনাল টিমের জন্য। সিলেকশন বোর্ড থাকবে মাঠে আর তাই কোচ অভিকে ভালো করে খেলতে বলে। আর অন্যদিকে সার্বা প্ল্যান করে অভির ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য। প্ল্যান অনুযায়ী দর্শক সারিতে 4 জন ছেলে থাকবে, যাদেরকে সার্বা টাকা দিয়ে ভাড়া করেছে। অভি যখন খেলতে খেলতে মাঠের কিনারায় ভিড়ের কাছে যাবে তখন সার্বা অভিকে ধাক্কা দেবে আর ছেলেগুলো অভির ওপর হামলা করবে। পেছন থেকে অভিকে ছুরি মেরে ভিড়ের সাথে মিশে যাবে। যথারীতি খেলা শুরু হয়। অভিও খেলতে থাকে। খেলতে খেলতে সে আর সার্বা সেই ভাড়া করা ছেলেগুলোর কাছে যায়। ছেলেগুলো ছুরি নিয়ে রেডি, কিন্তু ঘটনা ঘটে উল্টো। অভি সার্বাকে ছেলেগুলোর ওপর ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। অভি পেছন ফিরে চিন্নুর দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। এরপর কাহিনী চলে যায় সেদিন যেদিন সার্বা অভিকে মারার প্ল্যান করছিল। আমরা দেখি চিন্নু লুকিয়ে তার ভাইয়ের সিগারেট খাচ্ছিল আর তখন সেখানে সার্বা চলে আসে আর অভিকে মারার প্ল্যান করে, যা চিন্নু শুনে ফেলে আর অভিকে বলে দেয়। আর তাই অভি সাবধান হয়ে গিয়েছিল। অভি সার্বার কাছে গিয়ে বলে কিরে তোর প্ল্যান কাজ করলো না,
যা শুনে সারবা পুরোই অবাক। এরপর সারবা গায়ে পড়ে অভির সাথে ঝামেলা করতে শুরু করে, কিন্তু মাঠে সিলেকশন টিম ছিল তাই অভি সারবাকে কিছু বলে না। অবশেষে অভির টিম জিতে যায় আর ভালো খেলার জন্য অভি সিলেক্ট হয়ে যায়। সিলেকশন টিম চলে গেল, অভি হকি স্টিক নিয়ে দৌড়ে যায় সারবার দিকে। চিন্নু ভয়ে ভয়ে তাকিয়েছিল, এবার না জানে কি হবে, সারবাকে অভি মেরেই ফেলবে। কিন্তু চিন্নুকে অবাক করে দিয়ে অভি দৌড়ে গিয়ে সারবাকে জড়িয়ে ধরে, যা দেখে চিন্নু খুশিতে লাফিয়ে ওঠে আর হাততালি দিতে থাকে। আর তারপর চিন্নু অভির কাছে এলে অভি বলে, তুই তোর ভাইকে রেখে যেভাবে আমাকে সাপোর্ট করলি তা আমি সারা জীবন মনে রাখবো। আমি তোকে প্রমিস করছি আমি সারবার সাথে আর কখনো ঝগড়া বা মারামারি করব না। চিন্নু বলে, শুধু তোমাকে নয়, আমি আমার 2 ভাইকেই বাঁচাতে চেয়েছিলাম। সারবা যদি আজ কিছু করতো তাহলে তার নিজের ক্যারিয়ারও শেষ হয়ে যেত, সে জেলে থাকতো। আর আমি চাইনি তুমিও কোনোভাবে আঘাত পাও। তারপর আমরা দেখি সারবা আবারও অভিকে মারার প্ল্যান করছে। কলেজ শেষ, তাই কলেজে ফেয়ারওয়েল পার্টি চলছিল। তখন সারবা কোল্ড ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে অভিকে খাওয়ায়, আর অভি সেটা খেয়ে মাতাল হয়ে যায়। আর তখন সারবা চিন্নুর ফোন থেকে মেসেজ করে একটা নির্জন জায়গায় দেখা করতে বলে অভিকে। অভি সেখানে আসলে সারবা আর তার বন্ধুরা অভিকে মারতে শুরু করে। একে তো অভি মাতাল, তাছাড়া সে চিন্নুকে কথা দিয়েছে আর কখনো সারবাকে মারবে না, তাই সে পড়ে পড়ে মার খেতে থাকে। সারবা অভিকে অনেক মারে, আর অভি যেন আর কখনোই হকি খেলতে না পারে সেজন্য অভির একটা হাত ভেঙে দেয়। আর এই দাগটাই আমরা দেখেছিলাম। এক পর্যায়ে অভি সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সারবা আর তার বন্ধুরা অভির পিছু করছিল, কিন্তু অভি দৌড়ে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। সারবা আর অভিকে ধরতে পারে না, অভি সেখান থেকে চলে যায় আর কখনোই ফিরে আসে না। সিন চলে আসে বর্তমানে। সারবা এখন এমএলএ হয়ে গেছে। আজ তার একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল, সেখানে তার একটা পোস্টারের কাটআউট ওপেন করা হবে, সেটার প্রস্তুতি চলছিল। সারবা খুব খুশি ছিল, কিন্তু হঠাৎই ভিড়ের মধ্যে অভিকে দেখে তার হাসি চলে যায়, কারণ সে ভেবেছিল অভি হয়তো বদলা নিতে ফিরে এসেছে। আগের বারের মতো অভি হয়তো পোস্টারটা বদলে দিয়েছে, কিন্তু পোস্টার ওপেন করা হলে সারবা দেখে সেটা তারই পোস্টার। সে হাফ ছেড়ে বাঁচে। সারবা অভির সাথে দেখা করতে আসে, কাছে এসে দুজনই চুপচাপ। তারপর হঠাৎ করেই সারবা অভিকে জড়িয়ে ধরে আর বলে, তোর সাথে আমার অনেক কথা আছে। অভি বলে, আমি ভাবিনি তুই আমাকে দেখে খুশি হবি আর আমার সাথে কথা বলতে আসবি। সারবা বলে, আমি তোর সাথে অন্যায় করেছি আর তার শাস্তিও আমি পেয়েছি। আর এটা বলে সে তার পাটা দেখায়, আর আমরা দেখি সারবার একটা পা নেই, সেখানে কৃত্রিম পা লাগানো রয়েছে। সারবা বলে, কিছুদিন আগে আমার গাড়িতে বোমা হামলা হয় আর তাতে আমি আমার পাটা হারাই, আর আমি তখন রিয়েলাইজ করি যে তোর সাথে আমি খুব অন্যায় করেছি। এরপর থেকে আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি সরি বলার জন্য, কিন্তু পাইনি। অভি অবাক হয়ে সব শুনছিল। সারবা বলে, চল আমার সাথে বাসায়, চিন্নু তোকে দেখলে অনেক খুশি হবে। অভি কিছুটা রেগে গিয়ে বলে, না আমি ওর সাথে দেখা করতে যাব না, ওই তো সেদিন আমাকে মেসেজ করে ডেকেছিল বলেই তো আমি ওখানে গিয়েছিলাম। সারবা বলে, ওই মেসেজ চিন্নু নয়, আমি ওর ফোন থেকে তোকে পাঠিয়েছিলাম। ও তো এসবের কিছু জানেই না, বরং ও তো অভিমান করে বসে আছে তুই কোনো কিছু না বলে কোথায় চলে গিয়েছিস। সারবা আরও বলে, চিন্নু তোর জন্য প্রতি বছর একটা করে রাখি কিনে রাখে, এই আশায় যে তুই হয়তো হঠাৎ করে আবার একদিন ফিরে আসবি। সব কথা শুনে অভি অনেক অবাক হয়। সে এতদিন কত ভুল ধারণাই না মনে পুষে রেখেছিল। তারপর অভি সারবার সাথে চিন্নুর কাছে যায়। দরজা খুলে বাইরে অভিকে দেখে চিন্নু চমকে যায়। সে কিছুই বলতে পারছিল না, তার অভিমানে ভরা চোখটা ছলছল করে ওঠে। তারপর সে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে, আমাকে কিছু না বলে চলে গিয়েছিলে কেন? অভি বলে, আমি তো ফিরে এসেছি। চিন্নু বলে, তুমি বলেছিলে সারা জীবন তুমি তোমার ছোট বোনকে আগলে রাখবে, তাহলে চলে গেলে কেন? অভি বলে, ভুল হয়ে গেছে বোন, আমাকে মাফ করে দে, আর কখনো এমন হবে না। লাইফের রেসে জিততে গিয়ে কত সুন্দর সম্পর্কগুলো পিছনে ফেলে গিয়েছি তা বুঝতেই পারিনি। চিন্নু অভিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অভির চোখেও পানি। তার বুকের ভেতরে থাকা সমস্ত অভিমান আজ কোথায় চলে গেছে। খুব হালকা লাগছে নিজেকে। এবার বিদায় নেবার পালা। অভি সারবার সাথে দেখা করে আর বলে, তুই যদি সেদিন আমাকে না মারতি, আমার হাতটা যদি না ভাঙতো, তাহলে হয়তো আমি আজ এতটা সফল হতে পারতাম না, হয়তো রেলওয়ে সাধারণ একটা চাকরি করতাম। সেদিন যখন ভাঙা হাত নিয়ে আমি ট্রেনে করে যাচ্ছিলাম, তখনই আমার মাথায় আসে অ্যাপ তৈরির কথা, আর পরবর্তীতে আমি যোদ্ধা নামে অ্যাপটি তৈরি করি, যা এখন লক্ষ লক্ষ মানুষের উপকারে আসছে। আমি এখানে এসেছি তোকে থ্যাংক ইউ বলতে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। তারপর অভি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। অভির খুব ভালো লাগছিল। অন্যদিকে রাও আঙ্কেলের শোকসভা চলছিল। আমরা সেখানে প্রিয়াকে দেখি। শোকসভায় সেই লোকটাকে আমরা দেখি যে চাকরি না পেয়ে রাও আঙ্কেলের অফিসে গিয়ে হইচই করেছিল। সে বলতে থাকে, রাও আঙ্কেল জীবনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তারপরও তিনি আমাদেরকে যোদ্ধাতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। যা শুনে প্রিয়া চমকে যায়। আন্টির দিকে তাকালে আন্টি বলে, রাও মারা যাওয়ার পর অভি আমার কাছে এসেছিল, আমার কাছে সে মাপ চায় এবং বলে সে ভুল করেছিল, আর তারপর ওদের চাকরির ব্যবস্থা করে। আন্টি বলেন, শোনো প্রিয়া, কেউ যদি ভুল করে তার ভুল বুঝতে পেরে ফিরে আসে তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাকে আরেকটা সুযোগ দাও।
তুমি অভির কাছে ফিরে যাও। প্রিয়া অফিসে যায় আর সেখানে গিয়ে সে সেই পুরনো লোকগুলোকে দেখতে পায় যারা কোম্পানির শুরু থেকে ছিল। সে প্রিয়াকে বলে স্যার আমাদের কাছে ক্ষমা চায় আর আমাদেরকে আবারও এখানে ফিরিয়ে নিয়ে আসে। প্রিয়া অফিসে ঢুকতে যেয়ে দেখে অন্য একটা লোক বসে আছে আর সে জানতে পারে অভি সিইওর পদ থেকে রিজাইন করেছে আর কোম্পানির এমপ্লয়িদেরকে কোম্পানিটা দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে যারা কাজ করে সবাই এই কোম্পানির শেয়ার হোল্ডার। তাছাড়া অভি এই অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি করে দিয়েছে যেন সবাই এই অ্যাপের সুবিধা নিতে পারে। অভি বোর্ডে যে আই ডিড লিখেছিল তা মুছে নিজের হাতে উই ডিড লিখেছে। প্রিয়া বুঝতে পারে অভি বদলে গেছে। সে জানতে পারে অভি এয়ারপোর্টে। প্রিয়া সেখানে ছুটে যায়, অভিকে খুঁজতে থাকে। একটু পর সে অভিকে দেখতে পায়। অভি একটা নাম লেখা বোর্ড নিয়ে কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একটা ছেলে আসে। অভি নিজের গায়ের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়, ঠিক যেমন রাও আঙ্কেল তাকে পরিয়ে দিয়েছিল। প্রিয়া এই সব কিছু অবাক হয়ে দেখছিল। আসলে অভি এখন রাও আঙ্কেলের এজেন্সিটা চালায়। ছেলেটাকে নিয়ে অভি চলেই যাচ্ছিল, তখনই সে প্রিয়াকে দেখতে পায়। অভি প্রিয়ার কাছে আসে আর প্রিয়াকে বলে, তুমি যদি সেদিন আমাকে ছেড়ে চলে না যেতে তাহলে আমি আমার ভুল হয়তো কখনোই বুঝতে পারতাম না। আমার সফলতার পেছনে তুমিও রয়েছ। তোমাকে থ্যাংক ইউ প্রিয়া, তুমি আমাকে একজন ভালো মনের মানুষ হতে সাহায্য করেছ। প্রিয়া অভিকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে একটা জরুরি কথা বলা হয়নি, তুমি বাবা হতে চলেছ। আর আমরা বুঝতে পারি প্রিয়া সেদিন অ্যাবর্শনটা করায়নি। খুশিতে অভি আবারও প্রিয়াকে জড়িয়ে ধরে আর অভির ভালো সত্তা তার ভিতরে ঢুকে যায়। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে আমরা জীবনের যে পর্যায়ে থাকি না কেন তার পেছনে কারো না কারো আত্মত্যাগ, দোয়া আর ভালোবাসা রয়েছে, কিন্তু আমরা কখনোই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই সিনেমায় আমাদের বোঝানো হয়েছে আমাদের অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাহলে আমরা ভালো থাকতে পারবো আর অন্যদেরকেও ভালো রাখতে পারবো আর একজন ভালো মানুষও হতে পারবো। তো আজকের এক্সপ্লেনেশন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।